ব্যস্ততাকে ছুটি দিয়ে বাড়ির পানে মানুষ, স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে সব পথে ঢল। লঞ্চে ভিড়, ট্রেনের ছাদে যাত্রী, সড়কে গাড়ির চাপ থাকলেও নেই যানজট। দেশের আকাশে দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ। শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী জানালেন ঈদের শুভেচ্ছা। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে পুরো এলাকা। শোলাকিয়া, গোরে শহীদ ময়দানেও শেষ মুহূর্তের প্রস্তুতি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এবার থাকছে জমকালো কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন বাহিনীর মহড়া, চলছে মঞ্চ নির্মাণ ও সাজসজ্জার কাজ। এবং মধ্যপ্রাচ্য সংঘাত রূপ নিচ্ছে জ্বালানি যুদ্ধে। গ্যাস ক্ষেত্রে হামলার প্রতিশোধে পাল্টা আক্রমণ ইরানের। এবার তেহরানে হামলার হুঁশিয়ারি সৌদি আরবে। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। ব্যস্ততাকে ছুটি দিয়ে বাড়ির পানে মানুষ, স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে নৌ রেল সড়ক পথে ঢল। কানায় কানায় পূর্ণ লঞ্চ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদেও রওনা হন অনেকে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ থাকলেও ছিল না যানজট। সব বাধা পেরিয়ে আপনজনের কাছে ফেরার আনন্দে মাতোয়ারা সবাই। ঈদযাত্রার শেষ মুহূর্ত, সদরঘাটে দক্ষিণাঞ্চলগামী মানুষের চোখে মুখে খুশির জোয়ার। বাড়িতে অপেক্ষায় মা বাবা, বন্ধু স্বজন, সব প্রিয় মুখের সঙ্গে দেখা হবে। সব বিপত্তি উপেক্ষা করে ঈদের টানা ছুটিতে তাই বাড়ি পানে যাত্রা। বাড়ি যাচ্ছি, বাবা মার সাথে ঈদ করব, এটাই অনেক আনন্দ। বাপ মার সাথে ঈদ করার মজাটাই আলাদা। গতকালের দুর্ঘটনার পর বেড়েছে বিআইডব্লিউটি এর তৎপরতা। প্রতিমন্ত্রীর কড়া নির্দেশনা, ট্রলার দিয়ে যাত্রী ওঠালেই নেওয়া হবে ব্যবস্থা। আইনগতভাবে ট্রলার থেকে লঞ্চে ওঠা নিষেধ আছে। লঞ্চ মালিকদেরকে সাথে নিয়ে তাদেরকেও পেনাল্টি করেছি। এই রাস্তায় আমরা কোনো নৌকা অ্যালাউই করি না এই সদরঘাটে। এদিকে রেল স্টেশন যেন জনসমুদ্র। উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনই ছিল যাত্রীতে ঠাসা। ভেতরে জায়গা না পেয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ছাদে ওঠেন অনেকে। দেশে যাইতে তো হবো, পরিবার আছে, সবাই আছে, একসাথে ঈদ করবো, একসাথে যাবো। উপরে কষ্ট মষ্ট উঠছি, যেভাবে হোক দেশে তো যাইতে হবে। যারা দাঁড়ায় আছে কনস্ট্যান্ট ওইখান থেকে নড়াচড়ার কোনো অবস্থা নাই। বুধবার নীলসাগর এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনায় ভেঙে পড়ে উত্তরাঞ্চলের কয়েকটি ট্রেনের শিডিউল। এদিন নীলসাগর এক্সপ্রেস ছাড়ে 7 ঘন্টা দেরিতে। একতা ও পঞ্চগড় এক্সপ্রেসও একই রকম বিলম্ব হয়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বলতেছে অনেক লেট হবে, আমরা এখন অনেক যাত্রীগণ ভোগান্তি হচ্ছে। 8-9 ঘন্টা লেট হবে আমাদের ট্রেন, তো তারপরে বাড়িতে ঈদ করবো ইনশাল্লাহ, সে আশায় বসে আছি। এখন যে রেঞ্জ দিয়েছে মোটামুটি 8 ঘন্টা, এই 8 ঘন্টার ভিতরে আসবে কিনা আদৌ তাও জানি না। এদিকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন অনেকে। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট দেখা গেলেও দুপুরের পর গাড়ির চাপ চাকলেও স্বাভাবিক হয় চলাচল। আমি জানি জ্যাম থাকবে, সবসময় বুঝি জ্যাম থাকবে, কিন্তু বাড়ি যাওয়ার তো একটা আলাদাই টান। যদি রাস্তার অবস্থা ভালো থাকে তাহলে আরো ভালো লাগবে। আমরা নর্মালি 1400 টাকায় যাই, হ্যাঁ, এবার গিয়ে স্লিপারে, কিন্তু আমাদের কাছে ভাড়া নিয়েছে 1800 করে। এদিকে বাস ভাড়ার বিষয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনটি সঠিক নয় বলে দাবি করেছেন সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে কিনা এরকম অভিযোগ কিন্তু আমাদেরকে কোনো যাত্রী দেয়নি। অভিযোগটা যদি স্পেসিফিক যায় তাহলে আসলে সেটার একটি ব্যবস্থা নেওয়া আমাদের জন্য সহজ হয়। সব বাধা পেরিয়ে আপনজনের কাছে ফেরার আনন্দে মাতোয়ারা সবাই। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। দেশের আকাশে দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ। শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। বৃহস্পতিবার সন্ধ্যায় বাইতুল মোকাররমে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে একথা জানান ধর্মমন্ত্রী। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সরকারের জন্য চেয়েছেন দোয়া। ঈদের চাঁদ দেখা নিয়ে সন্ধ্যায় বৈঠক হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সভাকক্ষে। সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বৈঠকে অংশ নেন দেশের বরেণ্য আলেম ওলামা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। 21 মার্চ শনিবার সারা দেশে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে
প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা গেছে যে বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এমত অবস্থায় 20শে মার্চ শুক্রবার পবিত্র রমজান মাস 30 দিন পূর্ণ হবে। 21শে মার্চ 2026 তারিখ শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান ধর্মমন্ত্রী। সরকারের জন্য দেশবাসীর কাছে চান দোয়া। ঈদ মোবারক জানাচ্ছি এবং আপনারা দয়া করে ঈদের দিন খাস করে দোয়া করবেন আল্লাহ পাক যেন তারেক রহমান সাহেবকে এবং ওনার সরকারকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। চাঁদ দেখার বিষয়ে স্যাটেলাইট সহ দেশের সব উপজেলা প্রশাসনের তথ্য পর্যালোচনা করা হয়েছে বলেও জানান ধর্মমন্ত্রী। আল্লাহর হুকুমকে বাস্তবায়িত করার জন্য আত্মজ রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রস্তুত জাতীয় ঈদগাহ। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানান, জায়নামাজ, ছাতা, মোবাইল ফোন ছাড়া অন্য কিছু বহন করা যাবে না। থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। প্রস্তুত জাতীয় ঈদগাহ। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে পারবেন প্রায় 35,000 মুসল্লি। এবারও নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। দক্ষিণ সিটির প্রশাসক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সেটা মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আমাদের সাথে একসাথে জামাতে নামাজ পড়বেন। মহামান্য রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ আদায় করবেন। ভদ্র মহিলাদের জন্য, মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, সাধারণ মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। পুরুষ এবং মহিলা মিলে সব সহ কম বেশি প্রায় 40,000 মুসল্লিদের এখানে নামাজের ব্যবস্থা থাকবে। পরে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঈদের জামাত ঘিরে কোনো নিরাপত্তার সংখ্যা নেই। থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। জায়নামাজ, ছাতা, মোবাইল ফোন ছাড়া বহন করা যাবে না অন্য কিছু। ঈদগাহ ময়দান এবং আশেপাশের এলাকায় সিটিটিসি ডগ স্কোয়াড সুইপিং এবং স্পেশাল ব্রাঞ্চের সুইপিং টিম এসব এলাকা সুইপিং করবে। ঈদগাহ ময়দানে কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ নিয়ে আসা যাবে না। নিরাপত্তার সংখ্যা নেই। তারপরে আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা মনিটরিং করতেছে, যদি কিছু হয় আমাদেরকে জানাবে। সেই অনুযায়ী আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। বৃষ্টি বা বৈরী আবহাওয়ার সম্মুখীন হলে সকাল 9টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হবে ঈদের প্রধান জামাত। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ঈদ উল ফিতরের জামাতের জন্য প্রস্তুত হচ্ছে শোলাকিয়া, গড়ে শহীদ সহ বিভিন্ন ঈদগাহ। জামাতের স্থানগুলোতে পরিচ্ছন্নতা ও রং করার কাজ শেষ পর্যায়ে। নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। দেশের সবচেয়ে বড় 2 ঈদগাহের মধ্যে কিশোরগঞ্জের শোলাকিয়া অন্যতম। এবার ঈদ উল ফিতরের 199তম জামায়াতের জন্য প্রস্তুত করা হচ্ছে মাঠকে। এরই মধ্যে লাইন টানা, রং করা ও অজুখানা মেরামত করা হয়েছে। মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহর ইমামতিত্বে জামায়াত শুরু হবে ঈদের দিন সকাল 9টায়। সমগ্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছে এখানে ঈদের জামাত আদায় করার জন্য, অর্থাৎ ঈদের জামাতে আগমনের জন্য আমরা ইনভাইটেশন লেটার পাঠিয়েছি। পোশাকে পুলিশের পাশাপাশি এখানে সাদা পোশাকের পুলিশ ডিপ্লয় থাকবে, পাশাপাশি র্যাব এবং অ্যান্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট কাজ করবে। দেশের আরেক বৃহৎ জামায়াত অনুষ্ঠিত হবে দিনাজপুরের গড় এ শহীদ ঈদগাহ ময়দানে। ঈদের দিন সকাল 9টায় ঈদ উল ফিতরের নামাজে ইমামতি করবেন মাওলানা মাহফুজুর রহমান। এরই মধ্যে শেষ হয়েছে পরিচ্ছন্নতা, মাইক লাগানো, পানি সরবরাহ ও পয় নিষ্কাশনের কাজ। বন্দরনগরী চট্টগ্রামে ঈদের প্রথম ও প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালা মসজিদে। সিটি কর্পোরেশনের আয়োজনে প্রথম ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8টায়। প্রথম জামাত, যেটাতে ইনফ্যাক্ট আমরা সবাই উপস্থিত থাকি, সেটা সকাল 8টায়। আর ঈদের দ্বিতীয় জামাতটা অনুষ্ঠিত হবে সকাল 8:45। রংপুরের প্রধান ঈদের জামায়াত কালেক্টর ঈদগাহ মাঠে সকাল 8:30টায়। ইমামতি করবেন মাওলানা বাইজিদ হোসেন। তবে বৃষ্টি হলে রংপুর জেলা মডেল মসজিদে 2 ধাপে অনুষ্ঠিত হবে জামায়াত। সকাল 8:30টায় ঐতিহাসিক কেন্দ্রীয় শাহী ঈদগাহে অনুষ্ঠিত হবে সিলেট নগরের প্রধান ঈদ জামায়াত। মুসল্লিদের সুবিধার্থে থাকবে 4টি মেডিকেল টিম ও লক্ষাধিক পানির বোতল। হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8টায় অনুষ্ঠিত হবে বরিশালের প্রধান ঈদের জামায়াত।
খুলনার প্রধান ঈদের জামায়াত সকাল 8টায় সার্কিট হাউস মাঠে সামিয়ানা টাঙ্গানো রোলার দিয়ে মাঠ সমান করার শেষ মুহূর্তের কাজ করছেন সিটি কর্পোরেশনের কর্মচারীরা। সকাল 8টায় রাজশাহীর প্রধান ঈদের জামায়াত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে প্রায় 25,000 মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন এই মাঠে। ঈদের জামায়াতের সময় ঝড় বৃষ্টি হলে প্রতিটি ঈদগাহে নেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থা। তানজিল হাসনাত, সময় সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার বার্তা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে নরেন্দ্র মোদী ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান। বার্তায় মোদী উল্লেখ করেন, ঈদের উৎসব সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সম্প্রীতির চিরন্তন মূল্যবোধ স্মরণ করিয়ে দেয়। বাংলাদেশ ভারতের জনগণের বন্ধুত্ব এবং পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশার কথা চিঠিতে লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ প্রয়োজন ছাড়া আপাতত সরকারি বাসভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। গুলশানের বাসায় থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে যমুনা পরিদর্শন করে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বলেন, বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারা বজায় রেখে সরকারি বাসায় উঠছেন না বর্তমান প্রধানমন্ত্রীও। সরকার প্রধানের জন্য রাষ্ট্রীয় বরাদ্দকৃত বাসভবন যমুনা 2024-এর আগস্ট থেকে 2026-এর ফেব্রুয়ারি এখানে থেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সরকার গঠনের পর এখানে ওঠার কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের। বৃহস্পতিবার পরিচ্ছন্নতা আর গোছগাছের যে ব্যস্ততা দেখা গেল যমুনায়, তাতে প্রশ্ন, তবে কি শিগগিরই নতুন বাসভবনে উঠছেন সরকার প্রধান? স্পষ্ট উত্তর পাওয়া গেল প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের কাছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান আপাতত যমুনায় উঠছে না। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া, দেশে যদি কোনো অস্থিরতা বা কোনো ধরনের কিছু না হয়, তাহলে উনি এখানে উঠছেন না। ঈদ উল ফিতরের দিনের আনন্দ ভাগাভাগি করতে প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনার কথাও জানান আতিকুর রহমান রুমন। এখানে দেশি বিদেশি, তারপরে আপনার রাজনৈতিক, তারপরে আপনার বিশেষ ব্যক্তিত্ব, তারপরে আপনার সামাজিক, তারপরে বিভিন্ন সংগঠন, সামরিক বেসামরিক সব লোকজনের সাথেই এখানে মিলিত হবেন এবং ঈদ আনন্দ ভাগাভাগি করবেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব দাবি করেন, অন্যবারের তুলনায় ছোট কিছু দুর্ঘটনা ছাড়া এবার বড় কিছু ঘটেনি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এবার থাকছে কুচকাওয়াজ। প্যারেড গ্রাউন্ডে চলছে পুরো দমে প্রস্তুতি। জমকালো আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন বাহিনীর সদস্যরা। একই সঙ্গে চলছে বিশাল প্যান্ডেল আর মঞ্চ নির্মাণের কাজ। বৃহস্পতিবার সকাল 9টা রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের প্যারেড গ্রাউন্ড। মহড়ার প্রস্তুতিতে ব্যস্ত সেনা, নৌ বিমান, কোস্টগার্ড, পুলিশ, বিজিবি, বিএনসিসি সদস্যরা অনুশীলনের মাধ্যমে ঝালিয়ে নিচ্ছেন নিজেদের। সকাল 9টার পরপর প্যারেড গ্রাউন্ডে আসেন কুচকাওয়াজের অধিনায়ক, নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল SM আসাদুল হক। সকাল ঠিক 9:30 দক্ষিণ দিক থেকে ঘোড়া দাপিয়ে প্যারেড গ্রাউন্ডের মঞ্চের সামনে আসেন এবারের কুচকাওয়াজের অধিনায়ক মেজর জেনারেল SM আসাদুল হক। প্রথমে ডামি প্রধানমন্ত্রীকে নিয়ে মঞ্চে আসে সুশৃঙ্খল মিলিটারি পুলিশের দল। এরপর রাষ্ট্রপতিকে নিয়ে একইভাবে মঞ্চে আসে মিলিটারি পুলিশ। সশস্ত্র সালাম সহ কুচকাওয়াজের অনুমতি পর্বের পর ডামি রাষ্ট্রপতিকে নিয়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন অধিনায়ক। একে একে রাষ্ট্রপতিকে সালাম দিয়ে মঞ্চ অতিক্রম করে কন্টিনজেন্টগুলো।
এবারের কুচকাওয়াজে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, সাজোয়া কন্টিনজেন্ট, ইস্ট বেঙ্গল কন্টিনজেন্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট কন্টিনজেন্ট সহ বিভিন্ন কন্টিনজেন্ট। থাকবে বিভিন্ন বাহিনীর সদস্যদের সমন্বয়ে জাতীয় পতাকাবাহী কন্টিনজেন্ট, বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী কন্টিনজেন্ট ছাড়াও বর্ডার গার্ড, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি কন্টিনজেন্ট এবং প্যারাট্রুপার কন্টিনজেন্ট অংশ নেবে কুচকাওয়াজে। বৃহস্পতিবারের মহড়ায় অংশ না নিলেও মূল কুচকাওয়াজে পদাতিক বাহিনীর সঙ্গে যুক্ত হবে যান্ত্রিক বহর, সশস্ত্র বাহিনীর বিভিন্ন ভারী যুদ্ধাস্ত্র ও প্রযুক্তি সহ অন্যান্য বাহিনীর নানা সরঞ্জামও যান্ত্রিক বহরে যুক্ত হবে বলে জানা গেছে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩ বাহিনী প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য ছাড়াও দেশি বিদেশি রাষ্ট্রদূত এবং অতিথিরা এই কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বুলবুল রেজা, সময় সংবাদ, জাতীয় প্যারেড গ্রাউন্ড, ঢাকা। জাতীয় নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নিলেও স্থানীয় পর্যায়ে এককভাবে লড়তে চায় জামাত। এরই মধ্যে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে দলটি। সময় সংবাদকে দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা জানান, চলতি মাসে প্রার্থী বাছাইয়ের প্রাথমিক কাজ শেষ হবে। শফিক মুন্সির প্রতিবেদন। সবশেষ জাতীয় নির্বাচনে দেশব্যাপী ৩০% বেশি ভোট পেয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী, যা দলটির রাজনৈতিক ইতিহাসে এক স্পষ্ট উত্থান। দলটির পক্ষের এই জোয়ার সামনে স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলোতেও কাজে লাগাতে চায় জামায়াত। ইতোমধ্যে জামায়াত প্রধান ডাক্তার শফিকুর রহমান নেতাকর্মীদের আসন্ন স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন। কোনো অপকৌশলের রাস্তা আমাদের ধরা লাগবে না, কৌশলই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। সামনের নির্বাচনগুলোর জন্য কেমন প্রস্তুতি শুরু করেছে জামায়াত তা জানতে দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার মুখোমুখি হয় সময় সংবাদ। তারা জানান, সংগঠনের তৃণমূল পর্যায়ের কমিটিগুলোকে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং উপজেলা পরিষদের জন্য 3 জন করে প্রার্থীর নাম কেন্দ্রে পাঠাতে বলা হয়েছে। এসব তালিকা থেকে বাছাইকৃত প্রার্থীদের কেন্দ্র থেকে গ্রিন সিগন্যাল দেয়া হলে ঈদের পর থেকেই মাঠ গোছাতে নেমে পড়বেন তারা। আমরা সব জায়গায় যেতে স্থানীয় পর্যায়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, ভালো রেজাল্ট করতে পারি, এই জন্য আমাদের জোর কার্যক্রম চলছে কিন্তু সারা দেশেই। প্রত্যেকটা সিটি কর্পোরেশন থেকে 3 জনের একটা প্যানেল ওনারা পাঠাবেন। আমরা এটা এখানে কেন্দ্রীয় কমিটি ফাইনাল করব। আর বাকি যতগুলো স্থানীয় সরকার কাঠামো আছে, প্রতিষ্ঠান আছে, সেগুলোতেও প্রস্তুতি নেওয়া হবে। নেতারা জানান, জাতীয় নির্বাচনে জোটবদ্ধ অংশ নিলেও স্থানীয় নির্বাচনে এককভাবেই লড়তে চায় দলটি। এখন পর্যন্ত ডিসিশনে হচ্ছে যে আমরা এককভাবে করে আলাদা আলাদা করব। স্ব অবস্থান থেকে প্রস্তুতি নেবেন, প্রস্তুতি নিয়ে ওনারা কাজ করবেন। 2-1টা দল তো প্রার্থী ঘোষণা করছে, তারা তো আর আমাদের সাথে আলাপ করে নাই, এই জন্য আমরা আমাদের প্রস্তুতিটা পুরোদমে নিচ্ছি। জাতীয় নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট মোট 77 আসনে জয়লাভ করে, যার মধ্যে 68 আসন পায় জামায়াত ইসলামী। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। স্বামীকে নিয়ে প্রথমবার বাবার বাড়িতে ঈদ করতে যাওয়া হলো না গৃহবধূর। উত্তরায় প্রাইভেট কার থেকে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রাণ গেল অটোরিকশায় থাকা নারীর। এদিকে ভাটারায় পাওনা টাকার বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 2.5 বছর আগে বিয়ে, এবারই প্রথম স্বামী লিমন হোসেনকে নিয়ে বাবার বাড়িতে ঈদ করতে যাওয়ার কথা মুক্তা আক্তারের। শেষ মুহূর্তের কিছু কেনাকাটার জন্য বৃহস্পতিবার সকালে বের হয়ে আর ফেরা হলো না বাড়িতে। মুক্তার স্বামী জানান, সকাল 9:30 নাগাদ তার স্ত্রীর মোবাইলে ফোন দিলে অটোরিকশা চালক তাকে জানান, উত্তরা দক্ষিণ মেট্রো রেল স্টেশনের কাছাকাছি এলাকায় প্রাইভেট কার থেকে ছিনতাইকারীরা ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন মুক্তা আক্তার। এই হাত দিয়ে এভাবে ধরা ছিল ব্যাগটা, তো ছিনতাইকারী সহজে এদিক দিয়ে সরাসরি আপনার আমাকে যতটুকু বলছে যে এই সাদা টাইপের একটা প্রাইভেট কার ছিল, প্রাইভেট কার থেকে একজন হাত বের করে তার ব্যাগ সহকারে টান দিয়ে, মানে এই ব্যাগটা ধরা ছিল অবস্থায় যখন টান দিয়ে যখন বের হয়েছে, আমার ওয়াইফ সহকারে ব্যাগটা তারা টান দিয়ে ছিনায় নিয়ে গেছে গা। সে ওই ঝুলটা সামলাইতে না ফেরে রাস্তাতে আপনার এইটুকু জায়গার মধ্যে, মানে এই বুকের মধ্যে এবং এইটুকু জায়গার দিয়ে আপনার ও হচ্ছে মেন রাস্তার মধ্যে পড়ছে। প্রথমে উত্তরা আধুনিক হাসপাতাল, পরে পঙ্গু হাসপাতাল হয়ে মুক্তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। দুপুরের দিকে ঢাকা মেডিকেলের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেডিকেলে যাওয়ার পর যখন সে এতে যায়,
মেডিকেলে যাই, গেটের সামনে যাওয়ার পর ওখান থেকে আপনার পানি পানি করে অনেক চিল্লাচিল্লি করা শুরু করে দিয়েছে যে পানি খাবে। বিকেলে ঘটনাস্থলে আসেন লিমন হোসেন। তুরাগ থানা পুলিশের সঙ্গে কথা বলে ঘটনা জানান তিনি। জায়গাটি তুরাগ নাকি পল্লবী থানার সে বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় আনুষ্ঠানিক বক্তব্য দেননি তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সন্ধ্যার পর ঘটনাস্থলে আসে পল্লবী থানা পুলিশের একাধিক টিম। ক্যামেরায় কথা না বললেও জানান অপরাধীদের ধরতে টিম হিসেবে কাজ করছেন তারা। এদিকে ভাটারার জোয়ার সাহারা এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাকিব হাসান নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার 2 সহকর্মীর বিরুদ্ধে। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত রাকিব হাসান পেশায় নিরাপত্তা কর্মী ছিলেন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। নারী ঘটিত বিরোধের জেরে খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে শহীদ মিনার এলাকায় টিকটকার রাকিবকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া 4 জন সহ 5 জনকে গ্রেফতারের পর এই তথ্য জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এ নিয়ে প্রেস ব্রিফিং করেন রমনা বিভাগের উপকমিশনার। তিনি জানান, কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিন ওরফে সাগর রাকিব হত্যার নেতৃত্ব দেয়। ঘটনার 3 থেকে 4 দিন আগে খুলনা থেকে ঢাকায় আসে ভাড়াটে খুনিরা। বিভিন্ন হোটেলে বসে তারা হত্যার ছক কষেন। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া শিহাব, রাফিন, জয়, সাগর, ফকিরকে গ্রেফতারের পর এসব জানতে পারে পুলিশ। তারা বলছে, নিহত টিকটকার রাকিব সাফা নামে এক বিবাহিত নারীকে আবারও বিয়ে করেছিল। এছাড়া খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের স্ত্রী টিকটকার মুনের সঙ্গেও সম্পর্ক ছিল রাকিবের। 15 তারিখে ওই দিনে কিন্তু তাদের যে প্ল্যান অনুযায়ী 4 জন সরাসরি থাকে, আর বাদ বাকি যারা থাকে তারা হচ্ছে ব্যাকআপে থাকে। ব্যাকআপে থেকে এই কাজগুলো করে। যে 2 জন কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণ করেছিল, এটা হচ্ছে রাফিন আর শাহরেন নাজিম জয়। এই 2 জনকে আমরা খুলনার লবণচড়া এলাকা থেকে আমরা কিন্তু গ্রেপ্তার করি। তারা কিন্তু সবই রিক্রুট করা বা এদের হচ্ছে ভাড়ায় নিয়ে আসা, এবং সবারই বাড়ি খুলনা অঞ্চলে। ধারণা যে এই ঘটনাটা ঘটেছে একটা নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে। দুর্ধর্ষ প্রতারক দম্পতি সাইফুল ইসলাম ও রাজিয়া সুলতানা। স্বামী নিজেকে পরিচয় দেন টিভি চ্যানেলের মালিক হিসেবে। স্ত্রী রাজিয়া বনে যান ম্যাজিস্ট্রেট। ভাড়া কিংবা টেস্ট ড্রাইভের নামে শোরুমের গাড়ি নিয়ে ভুয়া কাগজপত্র বানিয়ে বিক্রি করেন অভিযুক্ত দম্পতি। এভাবে গত 3 বছরে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মামলায় সাইফুলকে গ্রেফতার করেছে সিআইডি। বিস্তারিত মাসুদুর রহমানের রিপোর্টে। 2023 অক্টোবরে রাজধানীর ইসিবি চত্বরে গাড়ির শোরুমে আসেন এক ব্যক্তি। গাড়িতে গণমাধ্যমের স্টিকার, নিজেকে E10 টেলিভিশনের মালিক পরিচয় দিয়ে প্রস্তাব দেন গাড়ি বিক্রির। এবার স্ত্রীকে পরিচয় করিয়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে। পুলিশের বডিগার্ড নিয়েও আসেন শোরুমে। 7,50,000 টাকা চেকের মাধ্যমে দিয়েছি, আর হলো যে বাকি টাকা ওদেরকে ক্যাশে দিয়ে দিয়েছিলাম, ওই দিনই দিয়ে দিয়েছিলাম। কিন্তু বিপত্তি বাধে 3 মাস পর। ওই দম্পতির কাছ থেকে কেনা গাড়িটি দেখে নিজের দাবি করেন চট্টগ্রামের এক ব্যক্তি। জানান, গাড়িটি ভাড়া নিয়ে শোরুমে বিক্রি করে দিয়েছেন প্রতারক দম্পতি। বলতেছে, ভাই আমার কাছে গাড়িটা ভাড়া করে নিয়ে আসছে, ওরা ভাড়া করে আইনা বিক্রি করে দিছে আপনার কাছে, এটা বললো। ক্যান্টনমেন্ট থানায় মামলা হলে আত্মগোপনে চলে যান স্বামী স্ত্রী। গ্রেফতার এড়াতে বাসায় সিসি ক্যামেরা লাগিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা পর্যবেক্ষণ করেন তারা। তবে শেষ রক্ষা হয়নি। 2 বছর পর সম্প্রতি কেরানীগঞ্জ থেকে গ্রেফতার হন প্রতারক সাইফুল ইসলাম। আদালত থেকে আগেই জামিন নেয় ধরা যায়নি রাজিয়া সুলতানাকে। সোর্স বা ইনফরমেশন থাকতো যে সে আশেপাশে, কিন্তু রেড দিলে দেখা গেলো যে সেই জায়গায় নাই, কারণ সে আগে থেকে টের পাইতো যে পুলিশ আসছে, তো সেই জন্য সে সরে যেত। সিআইডি বলছে 2018 সাল থেকে প্রতারণায় জড়িত সাইফুল রাজিয়া চাকরি দেওয়ার নামে নিজ জেলা লক্ষ্মীপুর থেকে 2.5 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে আসেন ঢাকায়। এছাড়া তাদের বিরুদ্ধে এলাকা থেকে স্বর্ণ কিনে টাকা পরিশোধ না করার অভিযোগ রয়েছে। ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দেয় এবং স্ত্রীর সাথে একজন সাধারণ পুলিশ গানম্যান হিসেবে দেখায়। মূল প্রতারক সে নিজেকে পরিচয় দেয় কোনো একটা কোম্পানির এমডি। ঢাকায় এসে প্রতারণার ধরন পাল্টান স্বামী স্ত্রী। টার্গেট করেন রেন্টে কার ও গাড়ির শোরুমে। ভাড়া বা টেস্ট ড্রাইভিং এর নামে গাড়ি নিয়ে বিক্রি করে দেন তারা। এভাবে গত 3 বছর হাতিয়েছেন কোটি কোটি টাকা। মালিকানা হস্তান্তরের যে ফেক ডকুমেন্ট তৈরি করে ওদের ক্রেতাকে বোঝানোর চেষ্টা করে যে এই গাড়িটা আসলে জেনুইনলি এই মালিক হচ্ছেন ইনি, কিন্তু আসলে এই ডকুমেন্ট ফেক। এ পর্যন্ত এই দম্পতির নামে 6টি মামলার তথ্য পেয়েছে সিআইডি। 3টা জিআর মামলা, 3টা সিআর মামলা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসী সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য প্রায় 2,500 কোটি টাকা সহযোগিতা করেছে সরকার। এমনটা জানিয়েছেন শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার সকালে সিলেটের কেন্দ্রীয় শাহী ঈদগাহ পরিদর্শন শেষে কথা বলেন মন্ত্রী। বলেন, সরকার, প্রশাসন, পরিবহন শ্রমিক ও মালিকদের সহযোগিতায় মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে। বিগত সময়ে বন্ধ হওয়া কলকারখানা পুনরায় চালু করতে ঈদের পর কাজ শুরু করবে সরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিকেএমইকে আমাদের তাদের কল্যাণ ফান্ড থেকে প্রায় 2,500 কোটি টাকা দেওয়া হয়েছে। প্রত্যেকটা মিল কারখানায় মালিকরা অনেক সময় সরে গেছিলেন, তাদেরকে এনে শ্রমিকদের বেতন আমরা দিতে সক্ষম হয়েছি। শুধু বেতন নয়, তাদের বোনাসটাও পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। ঈদ উপলক্ষে জমে উঠেছে সেমাইয়ের বাজার। রোজার ঈদের ঐতিহ্যবাহী খাবারের দাম না বাড়ায় ক্রেতাদের মধ্যে স্বস্তি। ভালো বিক্রি হওয়ায় খুশি দোকানিরাও। রমজানের ঈদ মানেই বাহারি সেমাইয়ের সমাহার। বাঙালি মুসলমানের ঐতিহ্যে মিশে আছে মুখরোচক এই খাবারটি। তবে ঊর্ধ্বমুখী বাজারে দাম নাগালের মধ্যে থাকায় সেমাইয়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। ঈদের উৎসবে বেচা কিনা মনে লোক যে ঢুকার মতো কোনো জায়গা থাকতো না। লাচ্ছি 400 গ্রাম রইল আপনার 180 টাকা, আর খোলাটা হইলো 1 কেজি 200 টাকা, লালটা 220 টাকা, 180 টাকা। ঈদের ছুটিতে সেমাই যেন অন্যতম অনুষঙ্গ। ঐতিহ্যবাহী এই খাবারের পদের প্রতি মানুষের আগ্রহ চিরচেনা। মোটামুটি রিজনেবল, ভালো, আলহামদুলিল্লাহ। এবার ভালো সেমাই বিক্রি হওয়ায় বিক্রেতারাও খুশি। দাম দর আসলে যা বাড়ার আগেই বাড়ছে, এখন ঈদের বাকি তো 3-4 দিন আছে, এখন আর দাম বাড়ার সম্ভাবনা নাই। চিনি সেমাই পর্যাপ্ত পরিমাণ, কোনো দামও বেশি না, সংকট না, সবে সব শ্রেণী পেশার মানুষের ঘরে ঘরে ঈদের দিনে মিষ্টিমুখ হয় সেমাই দিয়ে। তারই ধারাবাহিকতায় এখন শুধু ব্যস্ততাই নয়, বরং উৎসব মুখর হয়ে উঠেছে এক একটি সেমাইয়ের দোকান। রমজানের ঈদ মানেই বাঙালি মুসলমানের ঐতিহ্যে চিনি সেমাইয়ের সমাহার। বাহারি রঙের সেমাই এসেছে বাজারগুলো, ক্রেতারাও কিনছেন উৎসব মুখর পরিবেশে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় জমজমাট রাজধানীর বিভিন্ন বিপণী বিতান। ঈদের ছুটি শুরু হওয়ায় বাড়ি ফেরার আগে সেরে নেন কেনাকাটা। পোশাকের পালা চুকিয়ে কেনাকাটার তালিকায় যোগ হয় জুতা, গহনা ও প্রসাধনী। রাজধানী জুড়ে মার্কেটগুলোতে উৎসবের আমেজ। ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় জমজমাট ফুটপাত থেকে বিপণী বিতান। বেশিরভাগ ক্রেতাই পরিবারের সব সদস্যর কেনাকাটা শেষে এবার কিনছেন নিজের জন্য। পোশাকের সঙ্গে রং আর নকশা মিলিয়ে আনুষঙ্গিক পণ্যের খোঁজেও ভিড় জমিয়েছেন ক্রেতারা। পছন্দের পোশাকের পালা চুকিয়ে অনেকের কেনাকাটার তালিকায় এবার জুতা, গহনা আর প্রসাধনী। গ্রিন কালারের ড্রেস কিনেছি, তারপর একটা জুতা, তারপর জামা, তারপর প্যান্ট, জামা, স্যান্ডেল, ক্যাপ, গুলোই, ঘড়ি, তারপর হচ্ছে জামা, টপস, এগুলো কেনাকাটা করছি। জামা কাপড় অলমোস্ট ডান, তো এখন হচ্ছে জুয়েলারি বাকি ছিল, সেটা নিতে এসেছি। ঈদের ছুটিতে বাড়ি ফেরার আগে যারা সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের কেনাকাটা, তারা স্বজনদের জন্য কিনছেন সাধ্যমতো বাহারি পণ্য। তবে শেষ সময় মিলছে না কাঙ্ক্ষিত পরিমাপ কিংবা পছন্দের রঙের পোশাক। ব্যস্ত থাকার কারণে আপনার আসতে একটু লেট হয়েছে, এখন আসছি, এখন কেনাকাটা করবো শেষ মুহূর্তে আর কি। ছুটি আমাদের গতকালকে থেকে হয়েছে, তার জন্য আজকে হচ্ছে বেবির জন্য কালেকশন দেখতে আসছি। ছুটির পরে অবসর পাইছি, তাই সবকিছু এসে কেনাকাটা করলাম, অনেকটাই ভালো লাগছে। বেবিদের জন্য জামা কিনলাম আর ওয়াইফের জন্য একটা 3 পিস নিলাম। কেনাকাটা শেষে বেশিরভাগ মানুষ এরই মধ্যে রাজধানী ছাড়লেও চাঁদরাত পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ক্রেতার উপচে পড়া ভিড় থাকবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। গতবারের তুলনায় এবার বিক্রি ভালো হবে বলেও দাবি তাদের। টি শার্ট আছে, বাচ্চাদের গেঞ্জি আছে, তারপরে প্যান্ট আছে, সব ধরনের বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যায়। বেচা কিনা প্রায় আলহামদুলিল্লাহ অনেক ভালো। অন্যান্য বার লাস্টের দিকে কাস্টমারগুলো সবাই বাড়িতে চলে যায়, এবার দেশে এবার প্রচুর কাস্টমারের মার্কেটে অনেক চাপ। ক্রেতাদের কথা মাথায় রেখে বিপণী বিতানগুলো খোলা থাকছে মধ্যরাত পর্যন্ত। শেষ দিকে এসে বেশিরভাগ পণ্যে ছাড় দিচ্ছেন বলেও জানান বিক্রেতারা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য সংঘাত রূপ নিচ্ছে জ্বালানি যুদ্ধে। গ্যাস ক্ষেত্রে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। তেহরানে হামলার হুমকি দিয়েছে সৌদি আরব। কাতারের জ্বালানি স্থাপনায় আবার হামলা হলে ইরানের পুরো গ্যাস ক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে নিরাপত্তা প্রধান আলী লারিজানি হত্যার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
জ্বলছে ইরানের অন্যতম বৃহৎ সাউথ পার্স গ্যাস ক্ষেত্র। ইসরায়েলের বিমান হামলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্রটি। জবাবে বৃহস্পতিবার ভোরে সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে আইআরজিসি। কাতারের সবচেয়ে বড় এলএনজি উৎপাদন ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ ঘটনায় নিন্দা জানিয়ে দেশটিতে থাকা ইরানি কর্মকর্তাদের দ্রুত নিজ দেশে ফেরত যাওয়ার নির্দেশ দিয়েছে দোহা। আর ইরানের উপর পুরোপুরি বিশ্বাস ভেঙে গেছে বলে মন্তব্য করেছে সৌদি আরব। তেহরানে পাল্টা হামলার হুমকি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র বা কাতারকে না জানিয়েই ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়েছে ইসরায়েল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের এলএনজি স্থাপনায় আবার হামলা হলে ইরানের পুরো গ্যাস ক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। এর আগে বুধবার রাতে শীর্ষ নেতৃত্বের হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ব্যাপক হামলা চালায় ইরান। অপ্রতিরোধ্য ক্লাস্টার বোমার আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে রামাত গান এলাকা। A war is taking place around it. ইরানের পারমাণবিক কর্মসূচি এখনো বেসামরিক উদ্দেশ্যেই সীমাবদ্ধ বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির হত্যার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। এই রক্তপাত ইসলামী শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে উল্লেখ করেন তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। ফ্রান্সে পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে রাজধানী প্যারিসের বিভিন্ন স্থানে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। বাংলাদেশে অধ্যুষিত এলাকাগুলোতে কমিউনিটি পরিচালিত মসজিদ সহ বিভিন্ন স্থানে জামাত আয়োজন সম্পন্ন করা হয়েছে। এদিকে ঈদ উপলক্ষে রাজধানী প্যারিসে বর্ণাঢ্য উৎসবের আয়োজন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। মুসলমানদের এই বৃহৎ ধর্মীয় উৎসবের দিনে সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ফ্রান্সে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনকে কেন্দ্র করে রাজধানী প্যারিসের বিভিন্ন স্থানে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। গ্রো মসজিদ প্যারিসে সকাল 8টা ও 8:45 দুটি ঈদ জামায়াত, বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার স্থায় সকাল 7:30 থেকে শুরু করে 10:30 ঘটিকা পর্যন্ত 5টি ঈদ জামাত ও নতুন ঠিকানা ওভারভিলা কেত রুইদা সিটিতে সকাল 7:15 থেকে শুরু করে দুপুর 12 ঘটিকা পর্যন্ত একাধিক ঈদ জামাত। তার পাশাপাশি মেট্রোসের জিমনেসিয়াম হলে দুটি ঈদ জামাত, সার্সেল সহ আরও বিভিন্ন স্থানে পৃথক সময়ে ঈদ জামায়াতের আয়োজন করা হয়েছে। এর বাইরে খোলা মাঠ ও স্টেডিয়ামেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদ জামায়াত আয়োজনের সাথে যুক্ত বাংলাদেশিরা জানিয়েছেন নির্বিঘ্নে ঈদ জামায়াতের জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। আমাদের ঈদের জামাত আমরা প্রথম শুক্রবার দিন 7:15 শুরু করব এবং ক্রমান্বয়ে প্রতি বছরের মতো শেষ জামাত হবে 12টায়। সপরিবারে এখানে সেই ঈদের জামাত নামাজ আদায় করবেন, এটা আমাদের কাম্য। আমরা সেই রকম ব্যবস্থা এবং প্রস্তুতি নিয়েছি ইনশাআল্লাহ। এদিকে ঈদ উৎসবকে আরও রঙিন করতে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ঈদ উৎসবের আয়োজন করা হয়েছে ঈদের দিন বিকেলে রাজধানী প্যারিসে। ফ্রান্সের প্রবাসী যারা বাংলাদেশি রয়েছে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এই আয়োজন। আর এই আয়োজনে আমাদের এখানে যা থাকবে তা হচ্ছে আপনার বাচ্চাদের খেলাধুলা, মহিলাদের খেলাধুলা, তারপরে বাচ্চাদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। এদিকে ব্রাসেলসে ইউরোপীয় নেতাদের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পবিত্র ঈদ উল ফিতরে সব পক্ষকেই শান্ত থাকার জন্য আহ্বান জানান এবং আলোচনার মাধ্যমে সব পক্ষকে যুদ্ধবিরতিতে আসার জন্য তিনি আহ্বান জানান। ইতালির ভেনিসে ইফতার মাহফিল আয়োজন করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো। সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও প্রায় 1200 মানুষের এই আয়োজনে সভাপতিত্ব করেন সদ্য সাবেক ভেনিস বিএনপির সভাপতি আব্দুল আজিজ সেলিম। সংক্ষিপ্ত আলোচনায় বিএনপি নেতারা উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায়, দেশনেত্রী মরহুম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ও নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ও দেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া করা হয়। মালয়েশিয়ায় বসবাসরত কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা ও রাজবাড়ী অঞ্চলের প্রবাসীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বুকিত বিনতাংয়ের একটি রেস্টুরেন্টে বৃহত্তর কুষ্টিয়া অ্যাসোসিয়েশন এই আয়োজন করে। লাল মোহাম্মদ শেখ আসাদুজ্জামান মাসুমের সঞ্চালনায় এবং সংগঠনটির সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক লালটু বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে
বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ কুষ্টিয়ার ঐতিহ্য নিয়ে আলোচনা করেন। বক্তারা প্রবাসীদের পারস্পরিক ভ্রাতৃত্বের ওপর গুরুত্ব আরোপ করেন। পরিশেষে ইমদাদুল হক সবুজের কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েত সাময়িকভাবে তার আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। ফলে দেশটিতে অবস্থানরত প্রবাসীদের আন্তর্জাতিক ভ্রমণ ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে বাংলাদেশে ফিরতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে স্থলপথে সৌদি আরব হয়ে ভ্রমণের সুযোগের কথা জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। বিস্তারিত জানাচ্ছেন মঈন সুমন। উপসাগরীয় অঞ্চলের চলমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ রেখেছে কুয়েত সরকার। এতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সরাসরি বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। দেশে ফিরতে না পেরে বিপাকে পড়েছেন অনেক প্রবাসী। জরুরি প্রয়োজনে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বিকল্প হিসেবে স্থলপথে সৌদি আরব হয়ে বাংলাদেশে যাওয়ার পরামর্শ দিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। তবে এক্ষেত্রে সৌদি আরবের প্রবেশের জন্য ভিজিট অথবা ট্রানজিট ভিসা বাধ্যতামূলক। ট্রানজিট ভিসায় সৌদি আরবে প্রবেশের পর 4 দিনের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। তাই ভিসা পাওয়ার পর সৌদি আরব থেকে বাংলাদেশের বিমানের টিকিট নিশ্চিত করেই যাত্রা করার নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদি আরবের ভিজিট বা ট্রানজিট ভিসার জন্য নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন জমা দিলে দূতাবাস সৌদি কর্তৃপক্ষের অনুমোদন সংগ্রহ করে আবেদনকারীকে অবহিত করবেন। কুয়েতের বর্তমান পরিস্থিতি এটা স্থিতিশীল, আশঙ্কার এখানে আতঙ্কগ্রস্ত হবার কিছু নেই। আমরা যে দেখছি প্রধানত এখানে যে বিভিন্ন ড্রোন বা মিসাইল আক্রমণ যেগুলো হচ্ছে সেগুলো বিভিন্ন বিদেশি সামরিক স্থাপনার উপরেই প্রধানত হচ্ছে। বেশ কিছু বাংলাদেশি যাত্রী, ট্রানজিট যাত্রী যারা কুয়েত এয়ারওয়েজ বা জাজিরা এয়ারওয়েজ যোগে বিভিন্ন ট্রানজিটে ছিলেন, তাদের প্রায় 150 জনের মতো আটকে পড়েছিলেন কুয়েতে। আমাদের বাংলাদেশ দূতাবাস কুয়েতের মাধ্যমে রিয়াদে যে বাংলাদেশের দূতাবাস আছে তার মাধ্যমে এবং তারপর তাদের সবাইকে আমরা দেশে ফেরত পাঠাতে সক্ষম হই। দূতাবাসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। অনেকেই বলছেন এতে জরুরি পরিস্থিতিতে দেশে ফেরার একটি পথ অন্তত উন্মুক্ত হয়েছে। ট্রানজিট ভিসা হয়ে সৌদি আরব থেকে বাই রোডে ইনশাল্লাহ বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করছে বাংলাদেশ দূতাবাস। ইনশাল্লাহ আমরা অনেক খুশি। এখানে যুদ্ধের জন্য আমরা আর কি দেশে যেতে পারছি না, এখন ইনশাল্লাহ সৌদি ভিসা দিচ্ছে, আমরা অ্যাপ্লাই করছি, দেখা যাক কতদূর কি হয়, যেতে পারি কিনা। এদিকে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় অনেক টিকিট বাতিল হয়, বিপাকে পড়েছে ট্রাভেল এজেন্সিগুলো। আমরা চেষ্টা করতেছি কুয়েত থেকে ট্রানজিট ভিসা দিয়ে বাই রোডে সৌদি হয়ে ফ্লাইটে ঢাকা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আগামী 21 মার্চ থেকে দূতাবাসে আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ঈদ উদযাপনে নতুন পোশাক কিনতে ব্যস্ত সময় পার করছেন দক্ষিণ আফ্রিকার প্রবাসী বাংলাদেশিরা। মুসলিম অধ্যুষিত শহরগুলোর মার্কেট ও শপিং মলগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। পরিবার পরিজন আর ব্যবসা প্রতিষ্ঠানের স্টাফদের জন্য ঈদের পোশাক কিনছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। বিস্তারিত জানাচ্ছেন মিজানুর রহমান রাসেল। আর মাত্র কয়েকদিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। ঈদের আনন্দকে আরও বেশি আনন্দমুখর করে তুলতে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহরের শপিং মল ও মার্কেটগুলোতে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। নতুন পোশাক কিনতে ব্যস্ত সময় কাটাচ্ছেন স্থানীয় মুসলমানরা, পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। পরিবার পরিজনের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের জন্য কিনছেন ঈদের পোশাক। ঈদের জন্য কেনাকাটা করতে এসেছি পরিবারকে সঙ্গে নিয়ে। মোটামুটি ঈদের বাজার খুবই জমজমাট এখানে, যেটা মানুষ আমরা সহ সবাই উপভোগ করছি। আমাদের এশিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান সহ বিশ্ব সব দেশের মানুষ, লোকাল মানুষ এসে কেনাকাটা করে। এখানে অনেক ভালো কোয়ালিটি। তুর্কির এই দোকানটা হলো। বাচ্চা পাঞ্জাবি কিনছি, ঈদের পাঞ্জাবি কিনছি, মেয়ের জন্য বোরখা কিনছি, ওয়াইফের জন্য বোরখা কিনছি। ঈদকে ঘিরে জমে উঠেছে ব্যবসা বাণিজ্যও। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা জানান, গেল বছরের তুলনায় এবারে বেচা বিক্রি বেশ ভালো। ক্রেতাদের উপস্থিতি ও বাড়তি কেনাকাটায় সন্তুষ্ট ব্যবসায়ীরা, যা তাদের মধ্যে আর্থিক স্বস্তিও ফিরে এনেছে। বাংলাদেশের সকল ধরনের মশলা, মাছ, স্পাইস রিজনেবল প্রাইস। এখানে অনেক বাংলাদেশি আস্তে আস্তে কিনতেছে। আগের বছর থেকে এই বছর অনেক ব্যবসা ভালো হয়েছে, আমরা আর্থিকভাবে অনেক লাভবান হয়েছি।
দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন ধর্মের মানুষের বসবাস হলেও মুসলমানদের সংখ্যা প্রায় 5.5 লাখের বেশি, যা মোট জনসংখ্যার প্রায় 1.36%। খ্রিস্টান অধ্যুষিত এই দেশে মুসলমানদের ধর্মীয় উৎসব পালনে সহাবস্থান ও সম্প্রীতির ইতিবাচক চিত্র দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। ইতালিতে বাংলাদেশি কমিউনিটির সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। এতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ও কয়েকটি প্রতিষ্ঠান অংশ নেয়। সেমিনারে ইতালি প্রবাসী বাংলাদেশিদের দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন সার্ভিসের পাশাপাশি ই-কমার্স, বিজনেস ম্যানেজমেন্টের আধুনিক দিকগুলো তুলে ধরা হয়। বাংলা ও ইতালীয় ভাষার চেপ্রন বিজনেস প্ল্যাটফর্মও উদ্বোধন করা হয়। বাংলাদেশি কমিউনিটিকে দক্ষ ও সফল করে গড়ে তুলতে এ ধরনের কর্মশালার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন প্রবাসীরা। আবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ড। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুযায়ী টানা 9 বছর ধরে প্রথম স্থানে ফিনল্যান্ড। দেশটির নাগরিকদের মধ্যে পারস্পরিক আস্থা, সামাজিক নিরাপত্তা ও সমান সুযোগ সুবিধার মান নির্ণয়ে এই স্বীকৃতি। যদিও ইউরোপের মধ্যে সর্বোচ্চ বেকারত্বের হার ফিনল্যান্ডেই। একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত মানসম্মত শিক্ষা ব্যবস্থা ও শক্তিশালী সামাজিক নিরাপত্তা। বরাবরের মতো এই দুই খাতে নিজেদের অবস্থান ধরে রেখে আবারও ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে বিশ্বের সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পেল উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ড। দেশটিতে কম দুর্নীতি এবং সরকারের প্রতি আস্থাকেও গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। বলা হয়, ফিনিশদের জীবনযাত্রার ভারসাম্য এবং প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই তাদের সুখী রাখে। 2026 সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী নর্ডিক দেশগুলো আবারও প্রমাণ করেছে তাদের জীবনযাত্রার মান পৃথিবীর অনেক দেশের তুলনায় এগিয়ে। তালিকায় বরাবরের মতো ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নেদারল্যান্ডস। শীর্ষ 10-এ আরও আছে নরওয়ে, সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ, ইসরায়েল ও কোস্টারিকা। তবে তরুণদের মধ্যে সুখ কমে যাওয়ার প্রবণতা পেয়েছে হ্যাপিনেস রিপোর্ট। এর পেছনে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার বড় ভূমিকা রাখছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। ইউরোস্টেটের সবশেষ রিপোর্টে ইউরোপের মধ্যে বেকারত্বের হারেও শীর্ষে উঠে আসে ফিনল্যান্ড। হ্যাপিনেস রিপোর্ট বলছে, সুখ কেবল অর্থ বা আয়ের সঙ্গে মাপা যায় না। বিশ্লেষকদের মতে বেকারত্বের প্রভাব পড়েনি হ্যাপিনেস রিপোর্টে। রিপোর্টের প্রতিক্রিয়ায় ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টুপ বলেন, এর পেছনে কোনো জাদুকরী রহস্য নেই। তবে একটি সমাজ যদি স্বাধীনতা, সমতা ও ন্যায় বিচারের দিকে এগিয়ে যেতে চায়, তাহলে সেটাই বড় ভূমিকা রাখে। সুখী দেশের তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখনও নিচের দিকে। সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের র্যাঙ্ক 130-এর দিকে। অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও সামাজিক আস্থা, নিরাপত্তা এবং মানসিক সুস্থতার মতো বিষয়ে এখনও বড় চ্যালেঞ্জ রয়ে গেছে বাংলাদেশে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের আগে দেশের মাটিতে শেষ অনুশীলন করল বাংলাদেশ ফুটবল দল। 2 ম্যাচেই জয় তুলে নিতে চান লাল সবুজ কোচ ও অধিনায়ক। ইনজুরিতে থাকলেও দলের সঙ্গে ভিয়েতনাম যাচ্ছেন শেখ মোরসালিন। যথাসময়ে দলের সঙ্গে যুক্ত হবেন হামজা চৌধুরী। ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের জন্য শুরু থেকে 28 সদস্যের দল পেলেও অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় হাতে পাননি হেড কোচ হাবিয়ার কাবরেরা। দেশ ছাড়ার আগে মাত্র 3 দিন শিষ্যদের যাচাই করার সময় পেয়েছেন স্প্যানিশ কোচ, যার মধ্যে ঝড় বৃষ্টির কারণে একদিনের অনুশীলন হয় বাতিল। তাই দেশ ছাড়ার আগে শেষ অনুশীলনে শিষ্যদের নিয়ে কিংস অ্যারেনায় বাড়তি সময় ব্যয় করেছেন লাল সবুজ কোচ। অনুশীলনে সিরিয়াস দলের সব ফুটবলার। 22 সদস্যের স্কোয়াড নিয়ে ভিয়েতনাম যাবে বাংলাদেশ। 28 সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়বেন অন্তত 6 জন। শেখ মোরসালিন ছাড়া দলে নেই কোনো ইনজুরি সমস্যা। লিগে পাওয়া কুচকির ইনজুরির কারণে এদিনও দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি মোরসালিন। তবে তাকে নিয়ে আসার খবর শুনিয়েছেন হেড কোচ। এরই মধ্যে তার মেডিকেল রেজাল্ট হাতে পেয়েছে টিম ম্যানেজমেন্ট, যা পজিটিভ হওয়ায় এই ফুটবলারকে নিয়ে ভিয়েতনাম উড়াল দিবে বাংলাদেশ ফুটবল দল। মোরসালিন ক্যাম্পে ইনজুরি নিয়ে উঠেছে, তাকে ফিজিও দেখাশোনা করছে। এর মধ্যে তার মেডিকেল রিপোর্ট হাতে পেয়েছি। 2-3 দিনের মধ্যে সে দলের সঙ্গে যুক্ত হবে।
what we have seen is that the level এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা শুধু নিয়ম রক্ষার। তবে সাফের আগে এই ম্যাচ গুরুত্ব দিয়েই দেখছে লাল সবুজরা। খেলার ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন JB6। আক্রমণাত্মক ফুটবল খেলবেই বাংলাদেশ। নেক্সট ম্যাচের জন্য কিছু চেঞ্জ হবে। যখন আমরা অ্যাওয়ে খেলছি হংকংয়ের সাথে ফার্স্ট হাফ, ওই সিমিলার আমরা খেলবো সিঙ্গাপুরের সাথে, সেম ফরমেশন, সো ফরমেশন একটু চেঞ্জ হবে। এদিকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট জটিলতা থাকলেও যথাসময়ে ভিয়েতনামে দলের সঙ্গে যুক্ত হবেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে জয় পাওয়ার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাওয়া 1 কোটি টাকার অর্থ পুরস্কার এখনো বুঝে পাননি অনেক ফুটবলার। অল্টারনেটিভ দিয়ে আসবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে সে কিন্তু বাংলাদেশের জন্য খুব ডেলিগেটেড, তো ইনশাল্লাহ আপনারা হামজাকে মাঠে পাবেন, আমরা এটা আশা করতে পারি ইনশাল্লাহ। একভাবে ইনশাল্লাহ আসবেই। আগামী 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার পর 30 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান সুপার লিগে নাম লেখালেন আরও এক বাংলাদেশি ক্রিকেটার। প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলবেন তানজিদ তামিম। সরাসরি চুক্তিতে টাইগার ওপেনারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। PSL-এর দলটিতে সতীর্থ হিসেবে তিনি পাচ্ছেন নাহিদ রানা ও শরীফুল ইসলামকে। রমিজ রাজার কথা শুনেই কিনা তানজিদ তামিমকে দলে নিতে দেরি করেনি পাকিস্তান সুপার লিগ ফ্র্যাঞ্চাইজি। প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার অপেক্ষায় বাংলাদেশি ওপেনার। জাতীয় দলের সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে তানজিদ ছিলেন অনবদ্য। ওয়ানডেতে প্রথমবারের মতো পেয়েছেন সেঞ্চুরির দেখা। ব্যাট হাতে ছিলেন সবচেয়ে উজ্জ্বল, জিতে নিয়েছেন সিরিজ সেরার পুরস্কার। তার ছক্কা হাঁকানোর সামর্থ্য নিয়ে আলাদাভাবে কথা বলতেই হবে। পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে এক ইনিংসে দেশের হয়ে যৌথভাবে সর্বোচ্চ 7 ছক্কার রেকর্ড গড়েছেন। মিরপুর স্টেডিয়ামে এক ওয়ানডেতে সর্বোচ্চ 6-এর রেকর্ডও সেটা। 17 ছক্কায় ODI পাওয়ার প্লেতে দেশের সর্বোচ্চ ছক্কার মালিক জুনিয়র তামিম। 2025 সালে 55 ছক্কা হাঁকিয়ে এক পঞ্জিকা বর্ষে আন্তর্জাতিক ও ঘরোয়া T20 মিলিয়ে দেশের সর্বোচ্চ ছক্কা হাঁকানোর নতুন রেকর্ড গড়েন, যার মধ্যে 41 ছক্কা আন্তর্জাতিক T20-তে, সেটিও পঞ্জিকা বর্ষের সর্বোচ্চ। BPL-এ তার এক মৌসুমে 29 ওভার বাউন্ডারিও ম্যাক্সিমাম। এমন একজন হার্ড হিটিং ইনফর্ম ওপেনারকে ছাড়তে চায়নি PSL ফ্র্যাঞ্চাইজি। সরাসরি চুক্তিতে তানজিদ তামিমকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। আর এতে ইয়েলো স্টর্মের বর্তমান স্কোয়াডে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা হলো 3। নাহিদ রানা ছিলেন আগেই, সম্প্রতি শরীফুল ইসলামকে সরাসরি চুক্তিতে নিয়েছে তারা। এবার নাহিদ শরীফুলের সঙ্গী তামিম। 26 মার্চ পর্দা উঠবে PSL-এর। মাইনর ভিসা জটিলতা কাটিয়ে উঠতে পারলে শুরু থেকেই জালমির হয়ে মাঠে নামতে পারবেন তানজিদ। যদিও পুরো আসরের জন্য হয়তো NOC পাবেন না তিনি। 17 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের জন্য আবার ফিরতে হবে দেশে। PSL-এ এবার খেলবেন বাংলাদেশি 6 ক্রিকেটার। মোস্তাফিজুর রহমান ও পারভেজ ইমনকে সাইন করিয়েছে লাহোর কালান্দার্স। আর নতুন ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন রিশাদ হোসেন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এই ছিল প্রবাসের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।